JK. বিব্রত অবস্থায় খাটে এলোমেলোভাবে পড়ে আছে তে। সাদা বিছানায় লাল রক্তের ছোপ ছোপ দাগ। স্বামী নামক লোকটা পাশে বসে সিগারেট টানছে আর চোখে তেকে বারবার দেখছে। তের এই অবস্থা দেখে বা তের চোখের পানি দেখে তার বিন্দু মাত্র দয়া হচ্ছে কিনা সেটা জানা নেই, কিন্তু তের বিব্রত শরীর দেখে তার কামনা ক্রমশ প্রখর হচ্ছে। রাত 12টা থেকে 3টা অবধি তেকে দিয়ে নিজের কামনা মেটানোর পরও কেন জানি জাঙ্কুকের শান্তি নাই। তার এখন আবারও তেকে চাই। এক রাত নয়, প্রতিটা রাতে এখন থেকে তেকে চাই। তৃতীয় সিগারেটের শেষ নামিয়ে আবারও তেকে নিজের কাছে টেনে নিল জাঙ্কুক। তবে হ্যাঁ, ভালোবেসে না, ভোগের তারও নাই। তের তো শরীরে মিনিমাম শক্তিটুকুও নেই নড়ার। চুপচাপ চোখের জল ফেলছে সে শুধু একটা কথাই ভাবছে, যে বাসরাত বুঝি এমনই হয়, এতটা যন্ত্রণাময়। ভোরের দিকে জাঙ্কুক ক্লান্ত হয়ে শুয়ে পড়ল তের বুকের উপরে। তে কিছুক্ষণ আগের কথা ভাবতে লাগলো। বাসর ঘরে নতুন বউ সেজে বসে আছে তে। পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি, লম্বা চুলগুলো পিঠে ছেড়ে দেওয়া। পরনে বেশি ভারী সোনার গহনা নয়, বরং ছোট্ট একটা কানের সোনার দুল, সোনার চেইন আর হাতে চিকন 2টা চুড়ি। বিয়েতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে তাকে গহনা দেয়নি তা কিন্তু নয়। কিছু সময় আগেও গোল্ডেন রঙের কাতান শাড়ি আর গা ভর্তি সোনায় আবৃত ছিল তে। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে কান্না ভরা চেহারা সহ শ্বশুরবাড়ি আসার কিছুক্ষণ বাদেই যেই না তাকে তার বরের ঘরে আনা হলো, হুট করে তার ননদ এসে বলে ওঠে, এই যে ভাবি শোনো, ভাইয়া বলেছেন যে এই এত ভারী শাড়ি আর গহনা পরে লোক দেখানো অনেক হয়েছে। এখন গোসল করে আটা ময়দা উঠিয়ে এই ভারী সব পোশাক আশাক খুলে হালকা কিছু পরে নাও। তে লিসার কথা শুনে চুপচাপ মাথা নাড়ালো। লিসার সাথে সাথেই তের কানের কাছে এসে, হট কিছু পরে নাও তাড়াতাড়ি। লিসার কথা শুনে তের শরীরটা কেমন জানি শিরশির করে উঠল। এইটা কি বলে গেল তার ননদ? নিমিষেই তে ভ্রু কুঁচকে নিল আর লিসা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। তের বয়স কেবল 19, যদিও আজকালকের আধুনিক যুগে এই বয়সে মেয়েরা বাসরাতের A to Z সব কিছু জেনে যায়, কিন্তু তে এই সম্পর্কে ভীষণ কাঁচা। বাসরাতে কি হয়, কিভাবে হয়, বর তার বউয়ের সাথে কি করে, এইসব বিষয়তে কিছু জেনে উঠতে পারেনি। তার আগে তার সৎমা বিয়ে ঠিক করে দিয়েছে। স্বামী নামক লোকটা কেমন, তার মন মানসিকতা কেমন, কিছুই তার জানা নেই। এমনকি তার বর যে দেখতে কেমন সেটাও এখন অবধি তার জানা নেই। এখন বাসরাতে তার স্বামী তার সাথে কি করবে তাই নিয়ে টেনশন। তার উপরে ননদের এমন কথা। এই নানান টেনশন নিয়ে ননদের কথা মতো ভারী শাড়ি গহনা খুলে লাল একটা জামদানি শাড়ি পরে নিল তে, আর সাথে নিজের মায়ের অল্প কিছু গহনা পরে নিল। এখন তে খাটে বসে রীতিমতো কাঁদছে। বেচারি এর মাঝে বুঝতে পারলো কেউ রুমে ঢুকছে। তে বুঝতে বাকি রইল না যে এটাই তার স্বামী। তে চোখ তুলে যেই না তার দিকে তাকালো, তের চোখ জোড়া যেন নিমিষেই পরম শান্তি পেল। পাবে না কেন, এত সুদর্শন একজন পুরুষ তার সামনে, আর সে কিনা তারই স্বামী। প্রেমে পড়ে গেল তে এক নিমিষেই, লাভ এট ফার্স্ট সাইট যাকে বলে আর কি। নিষ্পলকভাবে তাকিয়েছিল তে তার স্বামীর দিকে। তারপরে হুট করে এই বাড়ি আসার আগে তার দাদির শেখানো কথাগুলোতে মনে পড়ে গেল। তে খাট থেকে নেমে ধীর পায়ে স্বামীর কাছে যেয়ে তাকে সালাম করলো। তৎক্ষণিকভাবে জাঙ্কুকের হাত গেল নিজের প্যান্টের পকেটে। ওয়ালেটটা বের করে নিল সে। তারপরে তেকে কিছুটা উঠিয়ে ওয়ালেট থেকে 1000 টাকার 10টা নোট, মানে 10,000 টাকা বের করে তার হাতে দিল। তে অবাক চোখেই সে তার স্বামীর দিকে চেয়ে আছে আর ভাবছে যে দাদি তাকে বলেছিল বাসরাতে স্বামী যা দেবে খুশি মনে গ্রহণ করতে, কিন্তু টাকা কেমন জানি লাগলো তের কাছে। কারণ তে তার ভাবির কাছে শুনেছে যে বাসর রাতে স্বামী তার স্ত্রীকে উপহার দেয়, কিন্তু টাকা কি বাসর রাতের উপহার হয়, নাকি টাকা উপহার হতেই পারে? প্রশ্ন তো তে নিজেকে করেই বসলো, কিন্তু এর উত্তর তো তার কাছে নেই। তের এসব ভাবনাকালে জাঙ্কুক কিন্তু তেকে ভালোভাবে দেখে নিয়েছে। হ্যাঁ, খুব ভালোভাবে দেখে নিয়েছে জাঙ্কুক তার স্ত্রীকে। তের চেহারা, বডি স্ট্রাকচার, ফিগার ভালো মতো অবজার্ভ করে নিয়েছে সে। সেই চেহারা, দুধে আলতা গায়ের রং, লম্বা সিল্কি চুল আর ফিগার তো সেই হট। বেশ, জাঙ্কুকের সেই পছন্দ হয়েছে তার বউকে। জাঙ্কুক বড়লোক বাবের একমাত্র ছেলে, বোন আছে 2টা। একজন বড়, যার নাম জিমিন,
আর ছোট বোনের নাম লিসা। জাঙ্কুক পেশায় বাংলাদেশের বৃহৎ হাসপাতাল অ্যাপোলো হাসপাতালের সিএফও। মেয়েদের সে ভালোবাসার পাত্রী মনে করে না, ভোগপণ্য মনে করে। যদিও সেটা মনে করার পেছনে তার যথেষ্ট কারণ আছে। সে কারণ না হয় পরে জানান দেবে, এখন না। কাজের চাপে কখনো মেয়েদের দিকে অত নজর দেওয়ার সময় হয়ে ওঠেনি তার। তাই মেয়েদের ভোগপণ্য মনে করলেও তাদের ভোগ করার অত ইন্টারেস্ট জাঙ্কুকের কখনোই জমেনি। কখনো কোনো মেয়েকে দেখে এমন তীব্র পাওয়ার ফিলিংস আসেনি তার। আজকেই প্রথম হলো, তাও তেকে দেখে। জাঙ্কুকের বয়স 28, মানে 13 থেকে 9 বছরের বড় সে। বিয়েটা এক প্রকার জোর করে দিয়েছেন জাঙ্কুকের বাবা কিম নামজুন, কারণ তার ধারণা ছেলের উপযুক্ত বয়স হয়েছে বিয়ের। সংসারে মন নেই তার ছেলের, তাই দায়িত্ব ঘাড়ে পড়লে সংসারের প্রতি মন আসবে জাঙ্কুকের। তাই নিজের বান্ধবীর মেয়েকে ছেলের জন্য পছন্দ করেছিলেন। যদিও বিয়ের আগে তের ছবি দেখেছে জাঙ্কুক, কিন্তু তে বাস্তবে আর জাঙ্কুককে মুগ্ধ করেছে, হোক সেটা শারীরিকভাবে। তের ভাবনায় ছেদ পড়ল জাঙ্কুকের প্রশ্নে, নাম কি তোমার? জি, কিম তেহাং ভি। ডাক নাম? তে এবার অবাকের চরম শীর্ষে। তার স্বামী কিনা তার নামই জানে না। আমি জিজ্ঞেস করেছি তোমার ডাক নামটা কি? জি, কিমতে। জিয়ন্তে, নট কিমতে, মাইন্ড ইট। তে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে জাঙ্কুকের দেওয়া টাকাটা ধীর পায়ে গিয়ে নিজের ব্যাগে রেখে দিল। এরই মাঝে জাঙ্কুক থেকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে আরও একবার পর্যবেক্ষণ করে নিল। হ্যাঁ, এই মেয়েকে তার চাই, এখন এই মুহূর্তেই চাই। কামনার তাড়না তাকে মুহূর্তে যেন গ্রাস করে ফেলছে। পলকে সে তের পেছনে গিয়ে দাঁড়ায়। তে যেই না পেছনে ফিরতেই যাবে, তখন জাঙ্কুকের সাথে ধাক্কা খেল। ভয় পেয়ে গেল সে। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক আর দেরি না করেই তেকে কোলে তুলে নিল। বিছানায় ঠাস করে নামিয়ে দিয়ে তের উপরে নিজের ঘায়ের ভর ছেড়ে দিল জাঙ্কুক। জাঙ্কুকের কাঁধে ঠোঁট বোলাচ্ছে, আর তে ভয় কাঁপছে, অনেক ঘামছে। এসি অন থাকার পরেও বাসর রাত কি তাহলে এমনই হয়? এ রাতে স্বামী কি কোনো কথাই বলে না, ভালো মন্দ জিজ্ঞেসও করে না? এখন কি হতে চলেছে তের সাথে? তে ভয়ে হু হু করে কেঁদেই দিল। জাঙ্কুকের কানে তের কান্না যায়নি, বা হয়তো সে শোনেও না শোনার ভান করেছে। তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তে স্তব্ধ। তে জানে এটা লিপকিস, মুভিতে সে দেখেছে, কিন্তু সেখানে দুইজন মানুষ ভালোবেসে পরম আপন হয়ে এমন করে। কিন্তু তার বরের এমন করার মাঝে তো কোনো ভালোবাসা নেই। আর তে তো তার স্বামী নামক লোকটাকে এখনো ঠিকমতো 5%ও চিনতে পারেনি। তার উপর সে তো লিপকিস করতেই পারে না। দম আটকে যাচ্ছে তের, হাত পা ছোড়াতে লাগলো তে। কিন্তু জাঙ্কুকের তো এখন তেকে চাই, যে করে হোক তেকে তার লাগবেই। তার উপর তে তার স্ত্রী। প্রায় 10 মিনিট এভাবে কিস করার মাধ্যমে নিজেকে আরো উত্তেজিত করে নিল জাঙ্কুক। তারপরে তের ঠোঁট জোরে কামড় বসিয়ে দিল। তে চিৎকার দিয়ে আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। তের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। জাঙ্কুকের চিৎকার শুনে তের মুখে আঙুল চেপে বলল, চুপ, একদম চুপ। এত কান্না করার কি আছে? প্রথমবারে একটু লাগবেই। দেখুন, আমার খুব ভয় করছে। আমাকে প্লিজ একটু সময় দিন, আমি এগুলো বুঝে উঠতে পারছি না। আমাকে একটু খাপ খাইয়ে নিতে দিন। বাবা, এত গোছায় কথা বলতে পারো, কিন্তু লাভ নেই। এই বলে জাঙ্কুক আর 1 সেকেন্ড অপেক্ষা না করে তের বুকের দিকে তাকালো। তের বুক থেকে শাড়ির আঁচলটা টেনে খুলে ফেলে তের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। ভোরের আলো চোখে পড়ায় ভাবনার জগৎ থেকে তে বেরিয়ে এলো। নির্ঘুম সারা রাত কাটিয়েছে তে, কিন্তু তার বুকের উপরে জাঙ্কুক এখনো অঘোর ঘুমে। তের শরীরটা ভীষণ ব্যথা করছে। সরাতে চাচ্ছে সে জাঙ্কুককে তার বুক থেকে, কিন্তু পারছে না। খানিকক্ষণ চেষ্টার পরে সে সক্ষম হলো। জাঙ্কুক পাশ ফিরে ঘুমোলো। তে ওঠার চেষ্টা করছে, কিন্তু শরীরে মিনিমাম শক্তি তার নেই। থাকবে বা কি করে? বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে রাত 11টায় বাড়ি ফিরেছিল তারা। বিয়ের টেনশনে আর লজ্জার খাতিরে তেমন কিছু খায়ও নি। এর উপরে খালি পেটে তার বরের শারীরিক অত্যাচার। তে আর কান্না করলো না, কান্না করার শক্তিও যে নেই তার। বিছানা থেকে উঠে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল তে। তখন বাজে সকাল 6টা। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো তে। না, শরীরের খুব কম অংশ জায়গায় আগের মতো ক্লিন আছে, আর বাকি সব জায়গায় দাগ, রক্ত জমাট বাঁধা। না, দাগ বললে ভুল হবে,
এগুলো তো তার স্বামীর ভালোবাসার চিহ্ন। কামড় এবং খামচির দাগ, এগুলো জাঙ্কুকের আদর। 1 ঘন্টা ধরে শাওয়ার নিলতে, এরপরে একটা সুতি শাড়ি দিয়ে নিজের শরীরের লাভ বাইটগুলোতে ঢেকে দিল। কিন্তু ওই লাল টুকটুকে ঠোঁটের কি হবে? এখানে তো গতকাল তার বর কামড় বসিয়ে দিয়েছিল। কোনো উপায় নেই তের স্বামীর দেওয়া এই দাগ ঢাকার। তার উপর অনেক বেশি ক্ষুধা পেয়েছে তের, বমি এসে যাচ্ছে ক্ষুধার ঠেলায়। কেবল ঘড়িতে বাজে 7:15। কেউ কি উঠেছে বাড়ির? কোনো সারা শব্দ পাচ্ছে না তে। দরজার কাছে দাঁড়িয়ে ভাবছে যে ঘর থেকে বের হবে কি হবে না। বের হয় কি বা বলবে যে তার ক্ষুধা পেয়েছে? কি ভাববে সবাই যে নতুন বউ বাড়ি এসেছে, একদিনও হয়নি, এখনই খাই খাই করছে? এমন নানান কথা ভাবতে থাকলো তে। কোনো উপায় না পেয়ে সাহস করে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নিচে নেমে যা ভেবেছিল তাই হলো, কেউই ওঠেনি, শুধু বাড়ির কাজের বুয়ারা ছাড়া। যে যার মতো ঘরের কাজ করছে। তের দিকে তাকানোর সময় নেই কারো। আজকে তের শাশুড়ি যদি থাকতেন তাহলে তার নজরে ঠিকই হয়তো তে পড়তো, কিন্তু তার শাশুড়ি নেই কেন? শুনেছিল মারা গেছে, কিন্তু মারা গেলেও তো তার প্রসঙ্গ একবার না একবার উঠতই। কই, কেউ তো বললই না তার কথা। তার উপর বাড়িতে এত এত ছবি টাঙানো, কিন্তু তের শাশুড়ির কোনো ছবি নেই। নাকি হয়তো আছে, তের চোখে পড়েনি, পড়বেই বা কিভাবে? তে তো ভালো করে বাড়িটাই দেখেনি, আশা থেকেই তো নিজের ঘরে। আরে নতুন বউ যে, এত সকালে এখানে কি? হ্যাঁ, কিছু কইবা? জি, মানে কও কও, কিছু লাগবে নি, শরম কইরো না, কও। আসলে মানে আমার না খুব ক্ষুধা লেগেছে। হাসপাতালে মনমরা হয়ে বসে আছে আয়ু। আজকে বাকি দিনের তুলনায় আগে এসেছে হাসপাতালে। সিজার ছিল একটা। কাজ ছেড়ে কেবল এসে বসলো নিজের কেবিনে। কিছুতেই তার মন বসছে না। বসবেই বা কি করে? গতকাল সারাদিন জাঙ্কুককে সে দেখেনি। লোকটা কেন গতকাল আসলো না? সে কি বোঝে না যে রোজ তাকে না দেখলে আয়ুর চলেই না? বড্ড বেশি যে ভালোবাসে সে জাঙ্কুককে। ঘড়ির দিকে নজর গেল, কেবল বাজে সকাল 7:40। জাঙ্কুক তো 9:30টায় আসে রোজ, ঠিক 9:30। 1 মিনিটও লেট হয় না তার। সময়ের বিষয়ে সে অনেক সচেতন, তাই তো চিন্তা করতে হয় না আয়ুর। কিন্তু গতকাল যখন 9:30 বেজে আরো 30 পার হয়ে গেল, আয়ুর অস্থিরতা যেন বেড়েই যাচ্ছিল। যখন সারাদিন পার হয়ে রাত 9:30, আয়ু তখন পাগল প্রায়। ফোন যে করবে তারও তো অধিকার নেই আয়ুর। জাঙ্কুক যদি কিছু মনে করে, ভাবতে মনটা খারাপ হয়ে গেল। আয়ু বড়লোক বাবার একমাত্র মেয়ে। এই তো গত বছর আবেলো হাসপাতালে জয়েন করেছিল গাইনোকোলজিস্ট হিসেবে। হাসপাতালে তার অনেক নাম ডাক। 1 বছরের মাঝেই অনেক মেয়েরা তো অ্যাপয়েন্ট হবার আগেই বলে দেয় যে সিজার করালে ডক্টর আয়ুর কাছেই করাবে। MBBS পাশ করার পর আয়ুর বাবা বোগাম কত বললেন বিদেশে চলে যেতে, তবে সে যায়নি। তিনি এও বলেছিলেন যে তিনি 1 বছরের মাঝেই আয়ুকে নিজের হাসপাতাল তৈরি করে দেবেন। তাতেও আয়ু নারাজ। সে অ্যাপোলোতেই জয়েন করবে। যেদিন আয়ু ইন্টারভিউ দিতে প্রথম হাসপাতালে ঢুকেছিল, সেদিন ইন্টারভিউ রুমে প্রথম জাঙ্কুককে দেখেছিল। জাঙ্কুকের অ্যাটিটিউড, কথা বলার ভঙ্গি দেখে ফুল ক্রাশ খেয়েছিল আয়ু জাঙ্কুকের উপর। সেই ক্রাশই 1 বছরের মাথায় ভালোবাসায় পরিণত হয়েছে যে কবে, তা আয়ু বোঝেনি। আয়ু শুধু এটুকুই জানে, রোজ জাঙ্কুককে না দেখলে, কাজের সূত্রে 1 ঘন্টা জাঙ্কুকের সাথে না কাটালে তার ভালো লাগে না। আজকে জাঙ্কুক আসবে নাকি আজকেও আসবে না সেটা জানা নেই আয়ুর। অপরদিকে ইস রে, মায়েরার কত ক্ষুধা লাগছিল। ঠিকই তো, ক্ষুধা তো লাগারই কথা। সারা রাতভর কিছুই খাই নাই। সাহেব, জাঙ্কুক, বাবা, লিসামা সবাই তো রাইতে কিছু না কিছু খাইছি। মায়ের ডারে তো সাধেও নাই। এই যে নতুন বউ হনো, এই বাড়িতে সকলে ঠিক 8:30টায় রুম থেকে বাইর হয়। 9টার মধ্যে বাইর হইয়া যে যার কাজে যায়। 8টায় রান্তি যায় রোজ। আর রান্ধুন কইতে ওই চা, ব্রেড, বাটার আর জুস। আপনি ওগুলোকে আবার খাইয়েন, এখন এই খাবারটা খাইয়া লন। তে মাথা নাড়িয়ে সম্মতি দিল। দেরি না করে টপাটপ খাবারটুকু শেষ করে নিল। তে প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। খাবার শেষে সিঁড়ি দিয়ে রুমের দিকে পা বাড়ালো। 8:30 নাগাদ জাঙ্কুকের ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে মোবাইলটা অন করে দেখলো 8:30 বেজে গেছে। মেজাজটা সেই বিগড়ে গেল। এত লেটে কিভাবে উঠলো সে? ধপ করে উঠে বসলো। গায়ের চাদর সরাতেই হাতটা আটকে গেল তার। রাতের কথা মনে পড়লো জাঙ্কুকের। হো, এখন তো সে বিবাহিত। ভোরের দিকে ঘুমানোর পরও সেই শান্তির একটা ঘুম হয়েছে। কিন্তু মেয়েটা কই? মেয়েটা তো নেই। হুট করে চোখ গেল সামনের কাউচের দিকে।
কুড়মুড়িয়ে শুয়ে আছে তে নামের মেয়েটা, তার বউ। ভেজা চুলগুলো কয়েকটা সামনে এসে কপাল ঢেকে গেছে, দুধে আলতা গায়ের রং, গোলগাল দেখতে। তেকে দেখে জাঙ্কুকের রাগ যেন নিমিষেই চলে গেল। বিছানা থেকে উঠে টাওয়ালটা নিয়ে নিজের কোমরে জড়িয়ে তের কাছে গেল। ভালো করে কিছুক্ষণ তেকে দেখে ওর চুলগুলো মুখ থেকে সরাতে গেল, বাট আবার মনে পড়ে গেল যে লেট হচ্ছে। তাড়াতাড়ি আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে জাঙ্কুক। তে এখনো ঘুমাচ্ছে, ঘুমাবেই বা না কেন? সারা রাত তো জাঙ্কুক তাকে ঘুমোতেই দেয়নি। জাঙ্কুক স্যুট প্যান্ট পরে রেডি হয়ে নিল। এমনি অনেক হ্যান্ডসাম জাঙ্কুক, তার উপরে অফিসের ড্রেস আপে তাকে আরও হ্যান্ডসাম লাগে। জাঙ্কুক ঘড়ি হাতে পড়তে পড়তে তের দিকে তাকাতেই তের ঘুমটা ভেঙে গেল। তে চোখ খুলে তাকাতেই সামনে তার স্বামীকে দেখতে পেল, একদম টিপটপ অবস্থায়। জাঙ্কুককে দেখে কিছুটা হা করে তাকাইছিল তে। জাঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে এসো। কই আসো বলছি। তে ধীর পায়ে জাঙ্কুকের কাছে গেল। জাঙ্কুক নিজের ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে তের দিকে তাকালো। তের কোমরে হাত দিয়ে ওকে নিজের কাছে নিয়ে এলো। তের হাত পা কাঁপছে, তার থেকেও বেশি কাঁপছে তের ঠোঁট জোড়া। আর জাঙ্কুক সেদিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক তার এক হাত দিয়ে তের ঠোঁটের কাটা স্থান স্পর্শ করলো। তে কেঁপে উঠল, ব্যথা যে ওখানটাই। বাহ, বেশ সুন্দর লাগছে তোমার গোলাপি ঠোঁটে আমার বাইটের স্পটটা, সো হট। বলে তের ঠোঁটের ওই জায়গায় ছোট্ট করে একটা চুমু দিল। তে আবারও কেঁপে উঠল, চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে তে। ওর ঠোঁট কাঁপাও বন্ধ হয়ে গেছে এবার। তের অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। এ কেমন অনুভূতি? কই গত রাতে তো এই মানুষটাই সারা রাত ধরে তের শরীরে এমন কোনো জায়গা নেই যে ছয়নি, চুমু দেয়নি। এমন অদ্ভুত অনুভূতি তো হয়নি তখন। এখনের ছোঁয়ায় তে প্রথম একটু ভালোবাসা পেল, যা কাল রাতে ছিল না। তের এমন গোল গোল চোখে তাকিয়ে থাকা দেখে জাঙ্কুক ভ্রুকুচকে বলল, আজ তোমার চক্করে আমি উঠতে লেট করলাম। আমার কেরিয়ার লাইফে এই ফার্স্ট। আর কি যেন বলছিলে রাতে? ও হ্যাঁ, আমার একটু সময় চাই। ওগুলো কইরেন না, আমাকে সময় দিন এসবের সাথে খাপ খাইয়ে নিতে, ব্লা ব্লা ব্লা। তে হয় তুমি বোকা, নয় অনেক বেশি চালাক। অবশ্য মেয়েদের মন বোঝা অসম্ভব। নাটকে তো তোমরা নাম্বার 1। তোমাদের কোনটা আসল ব্যক্তিত্ব আর কোনটা নকল বোঝা অসম্ভব। জাঙ্কুকের কথাগুলো যেন তের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছেন উনি এসব? আগা মাথা কিছুই বুঝছে না তে। এনিওয়ে, তোমরা কেমন সেটা বোঝার বিন্দু মাত্র ইচ্ছাও আমার নেই। লোক, এখন 9:30 বাজে। এখন থেকে রাত 10টা পর্যন্ত হিউজ টাইম তোমার কাছে। খাপ খাওয়াতে যত সময় চাই নিয়ে নাও। আমি ফিরে এসে তোমার ঢং দেখব না, তখন আমার তোমাকে চাই। আই মিন টু সে তোমার শরীরটাকে চাই। বি প্রিপেয়ার্ড। কথাটা বলে জাঙ্কুক রুম থেকে বের হয়ে গেল। তে জাঙ্কুকের প্রথম কথাগুলো না বুঝলেও শেষ কথাগুলো খুব ভালো করেই বুঝেছে, তাই নিঃশব্দে চোখ থেকে পানি ঝরাচ্ছে। ওইদিকে আয়ুর মন খারাপ এখন অস্থিরতায় পরিণত হয়েছে। 9:30 তো কখন পার হয়ে গেছে। কই জাঙ্কুক তো এখন এলো না। সে কি তাহলে আজকেও আসবে না? কি হয়েছে তার? আয়ুর চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাহলে কি আজও জাঙ্কুকের দেখা মিলবে না? ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছেন আর পেপার পড়ছেন নামজন। জাঙ্কুকের পেছন পেছন তেও নেমে এলো। বাবা। হ্যাঁ জাঙ্কুক, সে কি? কোথায় যাচ্ছ তুমি? কেন? হাসপাতালে যাচ্ছি। লিসা কোথায়? লিসা কলেজে গেছে প্রতিদিনের মতো 9টায়। কিন্তু তুমি হাসপাতালে যাচ্ছ কেন? এটা কোনো কথা হলো? বিয়ের দ্বিতীয় দিনে কেউ কাজে যায়? শুনেছ কখনো? জানি না, তবে আমি যাব। আসি বাবা। দাঁড়াও জাঙ্কুক, তুমি কোথাও যাবে না। আজ বাদে কাল তোমাদের বউ ভাত। রাতে জিমি আসবে, তাই আজ তের সাথে থাকবে তুমি। অবাক হয়ে যাচ্ছি আমি। লিসা বাহিরে, আমি অফিসে চলে যাব একটু পরে। তুমিও চলে গেলে তে সারা বাড়িতে একা কিভাবে থাকবে? যেভাবে এরপর থেকে সারাটা জীবন থাকবে সেভাবেই। এই বলে জাঙ্কুক গটগট করে বের হয়ে গেল। উফ, এই ছেলেকে নিয়ে আর পারি না। মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। আমি কিন্তু এখন নাস্তা খাইনি। আসো, একসাথে খাবো। বাবা, উনি তো না খেয়ে চলে গেলেন। ও প্রায় এমনই করেন মা, হাসপাতালের ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবে। তে এবার বসলো। একটু আগেই সে খেয়েছে, তাই এখন আর ক্ষুধা নেই। রোজ রোজ এক ব্রেড বাটার খেতে খেতে আমি বোর হয়ে গেছি মা। আমাদের দুপুর আর রাতের খাবারও খুবই একঘেয়ে। বুঝো তো,
কাজের মেয়েদের হাতে রান্না। মা, তুমি কি রান্না করতে পারো? তে মাথা নাড়িয়ে সম্মতি দিল, কারণ সৎ মায়ের সংসারে তারই রান্না করা লাগতো দিনে 2 বেলা, মাঝে মাঝে 3 বেলাও। বাহ, তাহলে তো খুব ভালো। তোমার মা কিন্তু বেশ ভালো রান্না করতেন। কলেজে পড়াকালীন কত যে তার হাতের খাবার খেয়েছি। তারপর তো আমি বিদেশে চলে গেলাম, বিয়ে শাদী করলাম। জিমিন, জাংকুক আর লিসা হলো। জাংকুকের যখন 9 বছর, তখন এক বন্ধুর থেকে শুনলাম তোমার মা আর নেই। তোমাকে জন্ম দিতে গিয়ে না ফেরার দেশে চলে গেছেন বলেই নামজুন দীর্ঘশ্বাস ফেললেন। ওইদিকে তে দাঁড়িয়ে কাঁদছে। কেঁদো না মা, শোনো, এটা কিন্তু তোমারই সংসার, এই পরিবারটা তোমার, তোমাকেই সবাইকে সামলাতে হবে মা। আজ যে কথাগুলো তোমাকে তোমার শাশুড়ি বলার কথা ছিল, তবে আমি বলছি, জিমিনের বিয়ে হয়ে গেছে, ও এখন নিজের সংসারে ব্যস্ত। না হলেও একাই আমাদের সবাইকে বিয়ের আগ পর্যন্ত সামলিয়েছে। আর লিসার জাংকুকে দেখে নিশ্চয়ই বুঝে গেছো মা, যে সংসার নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নেই। তাই তোমার সংসার তোমাকেই নিজের মতো করে সামলাতে হবে। জি বাবা, আমি চেষ্টা করব। পারবে তুমি মা। আমি এখন আসি, অফিসের সময় হয়ে গেছে। তুমি ঘরে রেস্ট করো। সংসার সামলাতে বলেছি বলে যে আজকে বিয়ের দ্বিতীয় দিনই কাজে লেগে যাবে তা কিন্তু নয়। খবরদার, বউ ভাতের আগে কোনো ঝামেলায় জড়াবে না। জি বাবা, ঠিক আছে। জাংকুক গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢুকতেই দেখলো আয়ু হন্তদন্ত হয়ে হাসপাতালের সিইও মিস্টার জেহবের কেবিনে গেল। জাংকুককে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিয়ে গুড মর্নিং বলে। জাংকুক কথা না বলে নিজের কেবিনে চলে যায়। স্যার, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। গুড মর্নিং ডক্টর আয়ু। গুড মর্নিং স্যার। স্যার, I want to ask you something if you don't mind please. Oh, sure, please tell me. Sir, already 10:30 বেজে গেছে. Where is our CFO? He did not come yesterday also. Is there any problem, sir? Please tell me. Maybe some personal issue, I don't know. But don't we should ask him, sir? জেহব মাথা উঁচু করে কিছু বলতে যাবে, তখনই জাংকুকের ফোন আসলো তার ফোনে। ডক্টর আয়ু, এক্সকিউজ মি। হ্যালো মিস্টার জিয়ন, আপনি হাসপাতালে? ওকে, আমি ডাক্তারদের পাঠাচ্ছি এক এক করে। জাংকুক অফিসে। কথাটা শুনে আয়ুর বুকটা মনে হয় শান্ত হয়ে গেল। জেহব ফোন রেখে আয়ুর দিকে তাকাতেই আয়ু বলল, আমি আসছি স্যার বলে আয়ু বের হয়ে গেল। জাংকুককে এক নজর হলেও দেখতে হবে তার, কিন্তু তার তো জাংকুকের সাথে দেখা করার সময় তো সন্ধ্যা 6:30 এতক্ষণ সে কি করবে? সে তো জাংকুককে না দেখলে পাগল হয়ে যাবে। তে রুমে এসে রুমটা সুন্দর করে গোছাতে লাগলো। হঠাৎ করে ওর চোখ গেল বিছানায়। সাদা বিছানায় লাল রক্তের দাগ। এর পেছনের কারণ জানা নেই যে এটা তার সতীত্বের প্রমাণ। আর আজ এই প্রমাণ পেয়েই জাংকুক তাকে কাছে টেনে আলতো আদর দিয়েছিল সকালবেলা। এটা যে তের অজানা। তে বিছানার কাছে যেয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো। হ্যাঁ, এটা রক্ত। কিভাবে আসলো? কই, তার সারা শরীরের ঠোঁট বাদে তো কোথাও কাটেনি যে এত রক্ত পড়বে। তাহলে কি ওনার কোথাও কেটে গেছে, নাকি তের পিরিয়ড হয়েছে? তের তো ডেট কাছাকাছি। তবে না, তের তো পিরিয়ড হয়নি, তে এসবই ভাবছে। অপরদিকে জাংকুকের সামনে বসে আছে ডক্টর সুক। নিজের গত 2 দিনের কাজের এক্সপেরিয়েন্স জবাবদিহিতা করছে। জাংকুক হাসপাতালের চিফ ফিনান্সিয়াল অফিসার। হাসপাতালের আর্থিক সকল কার্যক্রমই জাংকুকের আন্ডারে। বড় বড় সকল ডাক্তারকেই হাসপাতালের সকল আর্থিক খরচাপাতির জবাবদিহিতা জাংকুকের কাছে করতে হয়। এমনকি হাসপাতালের সকল ডাক্তার স্টাফদের বেতনও জাংকুকই দেয়। জাংকুক ফাইল চেক করে। যেহেতু মাসের 3 তারিখ, তাই বলে, আজ 3 তারিখ, প্রতি মাসের 2 তারিখে আপনাদের পেমেন্ট আমি দিয়ে দিই। কিন্তু কিছু পার্সোনাল কারণে আমি গতকাল আসতে পারিনি, আর ব্যাংক থেকে টাকাও তুলতে যেতে পারিনি। কালকে দিয়ে দেব। ইটস ওকে স্যার, নো প্রবলেম। গো ব্যাক টু ইয়োর ওয়ার্ক। শোক উঠে চলে গেলে হুট করে জাংকুকের মাথায় একটা কথা এলো। আরে, তেকে তো এই কথাটা বলাই হয়নি, কিন্তু তের নাম্বার তো জাংকুকের কাছে নেই। জাংকুক দ্রুত বাসার ফোনে ফোন দিল। জিসু ফোনটা ধরলো। হ্যালো। জি খালা, তেকে ফোনটা দিন তো। তে কে আব্বা জান? আরে, তোমাদের কি কারোর নাম তে? না তো, তাহলে কার নাম তে হতে পারে? ও আচ্ছা, নতুন বউ, ঠিক আছে দিচ্ছি। যিশু সিঁড়ি বয়ে জাংকুকের রুমের সামনে যে দরজা নক করলো। তে তখনও বিছানার দিকেই তাকিয়ে। এই যে নতুন বউ, হনো? জি খালা। এই নাও, তোমার বর ফোন করছে। যিশু ফোনটা দিয়ে চলে যায়। জি বলুন। এই, তুমি কোথায়? জি আমি রুমে। এত তুতলাচ্ছ কেন? এনিওয়ে, বিছানাটা দেখেছ?
একটা কাজ করো, দ্রুত বিছানা চাদর তুলে ধুয়ে ফেলো, কাউকে কিছু বলার দরকার নেই। আর শোনো, চাদর তুমি ধুবে, বুয়াদের দিয়ে আবার ধোয়ায়ও না। কি হলো, বুঝতে পেরেছো? জি। একটা কথা বলি? হ্যাঁ বলো। আপনার কি কোথাও কেটে গেছে? রক্ত আসলো কোথায় থেকে? জাঙ্কুক এবার হতভাগ, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। কিছু না বলে ফোনটা কেটে দিল। আরে, ফোনটা কেটে দিল! কি অদ্ভুত মানুষ ইনি। তে আর কিছু না বলে বিছানার চাদরটা উঠিয়ে জাঙ্কুকের কথা মতো ধুতে গেল। অপরদিকে জাঙ্কুক কথা বলে পেছনে তাকাতেই দেখলো আয়ু ঝড়ের বেগে তার কেবিনে ঢুকছে। আয়ুর এমন কাজ দেখে জাঙ্কুকের মেজাজটা আরো খারাপ হয়ে গেল। কিন্তু জাঙ্কুকের একটা স্বভাব হলো, তার রাগ হলে সে দুইটা জিনিস করে। এক, যার উপরে রাগ হয় তাকে আর তার কথাকে সম্পূর্ণ ইগনোর করে। আর দুই, যার উপরে রাগ হয় তাকে ঠান্ডা মাথায় অপমান করে। ডক্টর আয়ু, আমি কিন্তু জানি যে আপনি এত তাড়াহুড়োয় কেন এসেছেন। জি, কেন? কারণ হলো গত মাসের পেমেন্ট। যেখানে প্রতি মাসের 2 তারিখে আপনাদের পেমেন্ট আমি দিয়ে দেই, সেখানে আজকে 3 তারিখ। সরি ডক্টর আয়ু, আজও দিতে পারছি না, ব্যাংকে যেতে পারিনি, কাল দিয়ে দেব, চিন্তা করবেন না প্লিজ। পেমেন্টের চিন্তায় দেখছি আপনি সবই ভুলে গেছেন। ম্যানার্সও। জাঙ্কুকের থেকে এই ধরনের কথা শুনে আয়ু বড়সড় একটা ধাক্কা খেলো, সাথে কষ্ট আর লজ্জা দুটাই। আয়ুর চোখে পানি টলমল করছে। আপনি এখন আসতে পারেন ডক্টর আয়ু, 6:30টায় দেখা হবে। জিমিন কিছুদিন ধরেই খেয়াল করছে যে তার স্বামী সুগা রোজ রাতে খুব দেরি করে বাসায় ফিরে, মাঝরাতে কারো সাথে ঘন্টাখানেক কথা বলে। জিমিন জিজ্ঞেস করলে বলে বিদেশে ক্লায়েন্ট। বিদেশে ক্লায়েন্ট হলে কি জিমিনের সামনে কথা বলা যায় না? বারান্দায় কথা বলা লাগে কেন? বিয়ের 4 বছরে সুগাকে এত অচেনা কোনো দিনই লাগেনি জিমিনের, যা ইদানিং লাগছে। 4 বছরের বিয়ের পরিচয় তো আলাদা। তার আগে যে 5 বছরের প্রেম, 9 বছরের এত সুন্দর সম্পর্কে কবে এমন দূরত্ব হলো বুঝতে পারেনি জিমিন। বিয়ের প্রথম 3.5 বছর জিমিনের মনে হতো তার চেয়ে লাকি এই দুনিয়ায় কেউ নেই। কত ভালোবাসত সুগা, কত কেয়ার করত। এই তো সেদিনের কথা, জিমিন যখন বলল যে সে মা হতে চলেছে, সুগা খুশিতে প্রায় পাগল হয়ে গেছিল। জিমিনকে মাটিতে যেন পায়ে রাখতে দিত না। প্রেগনেন্সির 9 মাস সুগা অফিসেই যায়নি, অফিসের কাজ বাসায় বসে করেছে, আর দিন রাত জিমিনের খেয়াল রেখেছে। আর যেদিন ইয়নমিনের জন্ম হলো সেদিন সুগা খুশিতে কেঁদেই দিয়েছিল। সারা হাসপাতাল, অফিস, পাড়া প্রতিবেশীদের মিষ্টি খাইয়েছিল। অফিসের স্টাফদের সেই মাসে বোনাস দিয়েছিল মাসের মাঝখানেই। কত সুন্দর ছিল জিমিন আর সুগার চুরির সংসার, তাদের ছোট্ট ইয়নমিনকে নিয়ে। কিন্তু গত 1 মাস ধরে সুগা বদলে গেছে। জিমিনকে সময় দেয় না সেটা আলাদা, সে তো ইদানিং তাদের ইয়নমিনকেও সময় দেয় না। যে সুগা রোজ 8 ঘন্টা অফিস সেরে ক্লান্ত শরীরে বাসায় ফিরেও রোজ ইয়নমিনের সাথে 2 ঘন্টা খেলা করত, সেই সুগা ইয়নমিনের সাথে গত 1 মাসে 5 মিনিটও খেলে না। 2 বছরের 6 মাসের বাচ্চাটা সারা দিন তো এই অপেক্ষায় থাকে যে কখন তার বাবাই আসবে আর তার সাথে খেলা করবে। জিমিনের এখনো সেদিনের কথা মনে আছে। প্রতিদিনের মতো সুগা বাসায় ফিরলে ইয়নমিন তার বাবার কাছে গিয়ে জেদ ধরে, বাবা বাবা প্লিজ চলো না, আজকে খেলবো। তুমি কিছুদিন ধরে আমার সাথে খেলছো না, আমার ভালো লাগছে না। প্লিজ বাবা চলো আজকে খেলি। না মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি রেস্ট নিব। প্লিজ বাবা চলো না, প্রতিদিন এক কথা বলো, আজকে আমার সাথে তোমাকে খেলতেই হবে। বললাম না এখন না, যাও। না প্লিজ বাবা চলো খেলবো, চলো চলো। বললাম তো এখান থেকে যাও, কতবার বলতে হয় এক কথা, বোঝো না তুমি ইয়নমিন? সুগা এমন করছো কেন? ভালোভাবেও তো বলা যায় নাকি? কি হয়েছে তোমার বলো তো? কিছু না, আমার জাস্ট এত নাকামি ভালো লাগে না। সুগা জাস্ট শাট আপ, একটা কথা বলবে না, যাও তো এখান থেকে, জাস্ট লিভ। আর হ্যাঁ, ইয়নমিনকেও সরাও এখান থেকে। জিমিনের চোখ বেয়ে 2 ফোঁটা পানি বের হয়ে গেল এসব মনে করে। সেদিনের পর থেকে সুগা পুরাই পাল্টে গেছে তাদের সম্পর্ক। ইয়নমিনও ওই দিনের পর থেকে আর সুগার কাছে যায় না, খেলতে চায় না। ইয়নমিনের ছোট্ট মনটা সুগার সেদিনের খারাপ আচরণে কি বুঝেছিল জানা নেই, তবে সেই থেকে যে বাবার প্রতি অভিমানের বিশাল পাহাড় তার মনে সৃষ্টি হয়েছে এটা ভালোভাবেই বোঝে জিমিন। অপরদিকে তে জাঙ্কুকের কথা মতো নিজের হাতে চাদর কেচে ছাদে নেড়ে দিয়ে আসলো। বেলা বাজে 1:30। তে শাড়ি চেঞ্জ করে নিল। চাদর ধুতে গিয়ে শাড়ি ভিজে গেছে, শাড়ি চেঞ্জ করে পরনের শাড়িটাও ধুয়ে আবার ছাদে যেয়ে নেড়ে দিল।
এখন তেল পরনে একটা সুতির হলুদ শাড়ি। বিছানায় নতুন চাদর বিছিয়ে খাটে হেলান দিয়ে বসলোতে। ঠান্ডা লাগছে তার। রাজ্যের ঘুম এসে ভর করলো। অপরদিকে জাংকুক দুপুরে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে চলে যায়। সেটা দেখে আয়ু গিয়ে জাংকুকের পাশে চেয়ারে বসে বলে, স্যার, আমি বলছিলাম যে এখন বাইরের খাবার খাওয়া ঠিক না। দেশে তো করোনা ভাইরাসের অনেক উপক্রম। আমি বাসা থেকে নিজের হাতে রান্না করে এনেছি। প্লিজ স্যার, এখান থেকে খান। নো ওয়ে, আমি রোজ যা খাই তাই খাবো। আর আপনি কি বলতে চাচ্ছেন যে হাসপাতালের ক্যান্টিনের খাবার অস্বাস্থ্যকর? মানে আপনি আমার ম্যানেজমেন্টের উপর সন্দেহ করছেন? শুনুন ডক্টর আয়ু, আমি এদের পর্যাপ্ত টাকা দিয়ে রেখেছি। এরা স্বাস্থ্যকর খাবার ছাড়া সরবরাহ করে না। না না স্যার, আমি কাউকে দোষ দিচ্ছি না, আপনি ভুল বুঝছেন। আপনি আজ আমার হাতের খাবারই খাবেন, প্লিজ প্লিজ প্লিজ। আয়ুর এমন জোরাজুরিতে জাংকুক আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে নিল। কেবিনে জাংকুকের কথায় কষ্ট পেলেও এখন আয়ুর মনটা খুব ভালো, কারণ জাংকুক তার হাতে রান্না খেয়েছে আর খেয়ে ওঠার সময় রান্নার প্রশংসাও করেছে। ওইদিকে সুগার আসতে দেরি দেখে জিমিন সুগাকে কল করলো। হ্যাঁ বলো। বলছিলাম যে আজ তাড়াতাড়ি ফেরার কথা ছিল, মনে আছে তো? বিকেলে বাড়ি যেতে হবে, পরশু ভাইয়ের বউ ভাত। ও হ্যাঁ, মনে ছিল না। কাল যাব সকালবেলা, আজ ফিরতে পারবো না তাড়াতাড়ি। এটা কোনো কথা হলো সুগা? তুমি আজকেই যাবে? আমি কিচ্ছু জানি না। বললাম তো পারবো না। বলে সুগা কলটা কেটে দিল। তবে জিমিনা ছাড়ার পাত্রী নয়, সে আজকেই যাবে। আগে ব্যাগটা গুছিয়ে রেখেছিল। জিমিন ব্যাগপত্র আর ইয়নমিনকে নিয়ে সুগার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অফিসের সামনে গিয়ে গাড়িতে ইয়নমিনকে রেখে সোজা সুগার কেবিনে ঢুকে পড়ল। সারপ্রাইজ! তুমি? শুধু আমি না, সাথে ব্যাগপত্র আর তোমার মেয়েও আছে, তারা গাড়িতে। চলো তো এখন। কোথায়? বললাম না বাড়ি যাব, চলো বলছি। হোয়াট দ্য ফাক, আর ইউ ক্রেজি? বলি নাই তোমাকে যে আজ যেতে পারবো না? তাও তুমি এমন ব্যাগপত্র নিয়ে এখানে চলে এসেছো? কোন সেন্সে এসেছো? হ্যাঁ, বাসায় যাও রাইট নাও। চিৎকার কেন করছো তুমি সুগা? সবাই কি ভাবছে? দেখো কাচের দরজা, সবাই তাকিয়ে আছে এদিক। তাকিয়ে তো থাকবেই। তুমি ইডিয়টের মতো এমন একটা কাজ কোন আক্কেলে করলে? সুগা, তুমি এইভাবে কেন কথা বলছো? এত খারাপ বিহেভ কেন করছো বলো? এই শোন, শর্তে এখান থেকে। মাথা গরম করে দেয়, ভালো মুডটা নষ্ট করে দিল। সুগা, তোমার কি হয়েছে? তুমি তুই তোকারি করছো আমার সাথে? হ্যালো হানি, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফার্স্ট অফ অল, এই গল্পটা আমার নিজের লেখা নয়, গল্পটা ফেসবুক থেকে নেওয়া। যদি তোমরা অন্য কোনো ডাবার্সের চ্যানেলে দেখে থাকো তাহলে দয়া করে স্কিপ করো, কারণ এইটা একটা সিরিজ গল্প যা বেশ কয়েকটা পার্ট মিলে শুরু থেকে পুরোটাই শেষ করব, বিকজ অফ গল্পটা আমার ভীষণ প্রিয়। আর হ্যাঁ, আরেকটা কথা হানি, এই গল্পটা কোভিড-19-এর সময়কালের, তাই গল্পতে কোভিড-19 নিয়ে বেশ কিছু কথা আছে। আশা করছি তোমরা সবাই সবটা বুঝবে, কারণ আমি গল্পের একটু পরিবর্তন করি নাই, যেমন আছে তেমনই রেখেছি। গল্পের শেষে আমি আসল রাইটারের নাম এবং গল্পের নাম মেনশন করে দেব। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। আর হ্যাঁ, সিজন পরিবর্তন হচ্ছে, তাই সবাই সাবধানে থেকো কেমন, নয়তো ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে। আমিও বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, আর অসুস্থ অবস্থাতেই ভয়েস দিয়েছিলাম, তাই ভয়েসটা একটু ঘ্যান ঘ্যানে শোনাচ্ছে। সরি ফর দ্যাট। আশা করি সবাই মেনে নেবে। টাটা হানি, লাভ ইউ।